আসসালামু আলাইকুম। আমরা যেটা দেখছি যে সরকারের সঙ্গে ক্ষমতার ভরকেন্দ্রগুলোর দূরত্ব বাড়ছে এবং সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। সর্বশেষ বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রথমবারের মতো খুবই কঠোর ভাষায় সরকারের সমালোচনা করেন এবং তিনি সাফ জানিয়ে দেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং দৃশ্যত তিনি এটার গ্যারান্টিও দেন যে ডিসেম্বরে নির্বাচন হবে এবং বিএনপির অন্যান্য নেতারাও খুব কঠোর ভাষায় সরকারের সমালোচনা করছেন, কখনো কখনো সেটা সম্ভবত শিষ্টাচারও লঙ্ঘন করছে। এর আগে আমরা যেটা দেখেছি, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর এক অনুষ্ঠানেও মন্তব্য করেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। ঢাকায় বিএনপির এক ধরনের ছায়া আন্দোলন দেখি এবং দৃশ্যত হতাশ ক্ষুব্ধ প্রফেসর ইউনূস পদত্যাগ করার ইচ্ছা ব্যক্ত করেন। এই যখন অবস্থা, তখন আওয়ামী লীগের অনেক নেতা যারা অনেকটা হারিয়ে গিয়েছিলেন গত 9 মাস, যাদের কোথাও দেখা যায়নি, তারা প্রকাশ্যে আসতে শুরু করেছেন। এর মধ্যে সবচেয়ে সিগনিফিকেন্ট বা উল্লেখযোগ্য নিশ্চিতভাবেই ওবায়দুল কাদেরের সামনে আসা। যদিও আমরা তার চেহারা দেখিনি, কিন্তু তার অডিও কণ্ঠ শোনা গেছে। অন্তত 2টো সাক্ষাৎকার তিনি দিয়েছেন। এর মধ্যে ওবায়দুল কাদের একটা ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া যে সাক্ষাৎকার, সেখানে তিনি যেটা বলেছেন যে 5ই আগস্ট তার পালিয়ে যাওয়ার একটা বর্ণনা দিয়েছেন, কিভাবে ছাত্ররা তার জীবন রক্ষা করেছে। সেই বর্ণনার সত্যতা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেছেন। আমি কোনো নিরপেক্ষ সূত্রে সেটা যাচাই করতে পারিনি, কিন্তু যেটা সবচেয়ে উল্লেখযোগ্য যে ওবায়দুল কাদেরের কণ্ঠে কোনো অনুশোচনা নেই, কোনো অনুতাপ নেই। দৃশ্যত তিনি আওয়ামী লীগের যে শক্ত অবস্থান সেটাই ব্যক্ত করছেন এবং সাংবাদিক নাজমুস সাকিবকে দেওয়া সাক্ষাৎকারে তিনি যেটা অনেকটা থ্রেট করছেন যে আমরা বাংলাদেশে আসলে তোমাদের কি হবে বা তোমার কি হবে সেটা কি তুমি চিন্তা করতে পারো? তাহলে সেই যে পুরনো আওয়ামী লীগ, সেই যে পুরনো তাদের চিন্তা, পুরনো যে আগ্রাসন, সেটাই কিন্তু পুরোটাই বহাল আছে। আরেকটা আমরা যেটা দেখি যে আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রী জনাব সমর রেজাউল করিম, উনিও সামনে এসেছেন অনেকদিন পর বলতে এই প্রথমেই আমি তাকে আসলে দেখলাম। 2-3টা ইউটিউব চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং কিছু সেন্সিটিভ ইস্যু তিনি কিন্তু সামনে নিয়ে এসেছেন। যেমন একটা হচ্ছে গিয়ে তিনি কিভাবে দেশ ত্যাগ করেন সেটার একটা বর্ণনা দিয়েছেন। আরেকটা হচ্ছে তিনি যে 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের যে মতামতের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়েছিল সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি উল্লেখ করছেন যে আওয়ামী লীগ সাধারণ পুরনো বক্তব্য, আওয়ামী লীগের পলাতক প্রধানমন্ত্রী বা পালিয়ে যাওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেননি। তিনি মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে রাষ্ট্রপতি চুপ্পু দেওয়ার সাক্ষাৎকারে বিষয়টি উল্লেখ করছেন, যেখানে চুপ্পু বলেছেন প্রধানমন্ত্রীর কোনো পদত্যাগপত্র তার কাছে নেই। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা যখন এভাবে প্রকাশ্যে আসছেন, তখন তাদের সমর্থক একদল অনলাইন বিশ্লেষক বলতে পারি বা ইউটিউব বিশ্লেষক, ওনারাও খুবই সরব হয়েছেন এবং দৃশ্যত তারা এক ধরনের সহায়ক পরিবেশ পেয়ে, বিএনপি যেহেতু সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেনাপ্রধানও যেহেতু নির্বাচন নিয়ে কথা বলেছেন, এই পুরো পরিস্থিতিতে আমরা যেটা দেখছি, মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই আছে। পৃথিবীর একটা সভ্য গণতান্ত্রিক সমাজ যদি আমরা গড়তে চাই, সেখানে মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই প্রয়োজন। কিন্তু আমেরিকায় বসেও আপনি কি এটা চিন্তা করতে পারেন যে আপনি মার্কিন সেনাবাহিনীকে ক্ষমতা দখলের জন্য উস্কানি দিবেন? আমেরিকান গণতন্ত্র বা কিংবা ইউরোপের গণতন্ত্র কি সেটা টলারেট করবে? আমার মনে হয় না। কিন্তু বাংলাদেশে আমরা যেটা দেখছি, প্রফেসর ইউনূসের সরকার দৃশ্যত দুর্বল। তারা অনেক ক্ষেত্রে সরকারকে কিন্তু বা রাষ্ট্রকে সবসময় মায়াবী কথায় সম্ভবত চলা যায় না। আপনাকে আইনের অনুসরণ করতে হবে কঠোরভাবে, কিন্তু আবার আইন অনুসরণ করতে গিয়ে আপনি নিরাপরাধ মানুষদেরকে হয়রানি করবেন, সেটাও কাম্য নয় এবং যার যেটা অপরাধ সে অনুযায়ী শাস্তি দিতে হবে। আমি তো নিশ্চিত করেই বলতে পারি যে 5ই আগস্টের পর এমন অনেক মানুষ গ্রেপ্তার হয়েছেন বা আটক হয়েছেন যারা আসলে খুবই মামুলি অপরাধী। তাদের আওয়ামী লীগের অনেক নেতার কিংবা হত্যা খুনে জড়িত অনেকের সঙ্গে অনেক বাহিনী সদস্যের তুলনায় তাদের অপরাধ খুবই কম। আওয়ামী লীগের পক্ষে হয়তো কোনো সাংবাদিক সাপোর্ট করেছে এবং এই কারণেই তাকে কারাগারে নেওয়া উচিত নয়। আপনি হয়তো বলতে পারেন যে আওয়ামী লীগের যে স্বৈর শাসন সেটা টেকাতে সে একটা ভূমিকা রেখেছে, সেটা ঠিক আছে, কিন্তু এটা কি ফৌজদারি অপরাধ কিনা সেটা কিন্তু বিবেচনা নিতে হবে। কিন্তু কোনো বাহিনীকে উস্কানি দেওয়া ক্ষমতা দখলের জন্য, সেটা নিশ্চিতভাবেই ফৌজদারি অপরাধ।